গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গল্পটা। অসাধারণ একটি গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আমার স্বপ্নের বাড়িটি কেনার ঠিক পরপরই আমার স্বামী ঘোষণা করলো যে তার বাবা মা এবং নতুন ডিভোর্স হওয়া বোন আমাদের সাথে থাকতে আসছে। আমি যখন রাজি হলাম না, সে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই বাড়িটা আমার। কিন্তু সে যখন তাদেরকে নিয়ে বাড়ি ফিরল তখন পুরো বাড়িটাই খালি ছিল। আমার মা বাবা আর বোন আজকেই এখানে চলে আসছে, ইথান বলল। আর তুমি এই নিয়ে কোনো তর্ক করবে না। আমার স্বামী ঠিক এভাবে আমাকে কথাটা জানিয়েছিল। আমাদের সেই বাড়ির দ্বিতীয় রাতে, যে বাড়ির পুরো দাম আমি একাই পরিশোধ করেছিলাম, সে আমাকে অনুরোধ করেনি, সরাসরি হুকুম করেছিল। রান্নাঘর থেকে তখনও লেবুর সুবাস আর পাথরের সিলমোহরের তাজা গন্ধ আসছিল। আমার খালি পায়ের নিচে মার্বেল পাথরগুলো ছিল ঠান্ডা, আর খোলা কাচের দরজা দিয়ে সুইমিং পুলের ফিল্টারের মৃদু আওয়াজ লস অ্যাঞ্জেলেসের উষ্ণ রাতের বাতাসে ভেসে আসছিল। ইথান হাতে একটা বিয়ারের ক্যান নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। চারপাশটা এমনভাবে দেখছিল যেন এই জায়গাটা সারা জীবন শুধু তারই অপেক্ষা করছিল। যেন বেল এয়ারের এই বাড়িটা সে তার পরিবারের তরফ থেকে পেয়েছে। যেন আমি নিজের রক্ত পানি করে 10 বছর ধরে শূন্য থেকে একটা টেক কোম্পানি দাঁড় করাইনি, সেটা বিক্রি করিনি, আর কোনো রকম বন্ধক কোনো পার্টনারের অবদান বা কারো সাহায্য ছাড়া এই বাড়িটা কিনিনি। বাড়িটা এত সুন্দর ছিল যে মানুষ দেখলে এমনিতে নিজেদের গলার আওয়াজ নামিয়ে ফেলতো। হালকা রঙের পাথর, ছাদ থেকে মেঝে পর্যন্ত সরানো কাঁচের জানালা, স্থির একটা সুইমিং পুল যেটা দেখতে কোনো ছবির মতো লাগতো। আমার প্রথম যে অ্যাপার্টমেন্ট ছিল, যেখানে আমি একটা ভাঙা ল্যাপটপের পাশে বসে রাতের খাবারে শুধু সিরিয়াল খেতাম, তার চেয়ে বড় একটা ক্লোজেট, পোশাক রাখার ঘর ছিল এই বাড়িতে। এই বাড়ির প্রতিটি ইঞ্চি আমি নিজের যোগ্যতায় অর্জন করেছি। কিন্তু রিয়েলটর, আইনজীবী, জিনিসপত্র সরানোর লোক, এমনকি টাইটেল অফিসের মহিলার সামনেও ইথান বারবার একই কথা বলেছিল। অবশেষে আমরা আমাদের স্বপ্নের বাড়িটা পেয়ে গেলাম। সে খুব ভালো করেই জানতো কখন এই শব্দটা ব্যবহার করতে হবে। শুনতে খুব রোমান্টিক লাগতো, কিন্তু শব্দটা ছিল একটা আঠার মতো, যা তাকে এমন সব জিনিসের সাথে জুড়ে দিত যা সে কখনো নিজের থেকে তৈরি করেনি। অনেক দিন ধরে আমি এগুলো এড়িয়ে গেছি, সেই রাত পর্যন্ত। তোমার বোন? আমি জিজ্ঞেস করলাম। লিলি, যার মাত্রই ডিভোর্স হলো, ওর একটা নতুন শুরু দরকার, সে বলল। আর আমার মা বাবাও বুড়ো হয়ে যাচ্ছে, এখানে তো প্রচুর জায়গা আছে। তুমি আমার সাথে আলোচনা না করে এই সিদ্ধান্ত নিতে পারো না। ঠিক তখনই সে আমার দিকে তাকালো। সেই আকর্ষণীয় ইথান নয়, সেই চেনা মিষ্টি হাসির ইথানও নয়। তার মুখটা একদম থমথমে হয়ে গেল, আর তার চোখের দৃষ্টিতে একটা শীতল নিষ্ঠুরতা ফুটে উঠল। ক্লেয়ার, তোমার এই নাটক শুরু করো না তো। আমি নাটক করছি না, আমি শুধু জানতে চাচ্ছি, আমার বাড়ি নিয়ে আমার সাথে কথা না বলে তুমি সিদ্ধান্ত কেন নিলে? সে একবার বিদ্রূপের হাসি হাসল। তোমার বাড়ি? আমার পেছনে রেফ্রিজারেটর চালু হওয়ার একটা স্বাভাবিক শব্দ হলো। পুরো রান্নাঘরটা যখন এক অদ্ভুত স্বাভাবিকতায় স্তব্ধ, তখন আমার সংসারটা মাঝখান থেকে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমি বললাম আমার বাড়ি। ইথান আর এক পা এগিয়ে এলো। ক্লেয়ার, সে বলল, এই বাড়িটা আমার। কিছু কিছু বাক্য সাথে সাথে আঘাত করে না, সেগুলো ঘরে ঘরে ঢোকে, চুপচাপ বসে থাকে এবং আপনাকে শরীরকে সেটা বোঝার জন্য কিছুটা সময় দেয়। তুমি এটা আমাদের বিয়ের পরে কিনেছো, সে বলতে থাকলো। তোমার যা কিছু আছে তার সব কিছুতেই আমারও সমান অধিকার। আর তোমার যদি আমার পরিবারকে নিয়ে কোনো সমস্যা থাকে, তবে সেটা মানিয়ে নেওয়ার অভ্যাস করো, কারণ এখনকার দায়িত্বে আমি আছি। আমি অপেক্ষা করছিলাম কখন সে একটু হাসবে, কিংবা ক্ষমা চাইবে, অথবা একটু ছোট রসিকতা করে বুঝিয়ে দেবে যে সে একটু বেশি বলে ফেলেছে, কিন্তু তেমন কিছুই হলো না। আমি এটার দাম চুকিয়েছি, আমি বললাম, আমার অ্যাকাউন্ট থেকে, আমার কোম্পানি বিক্রির টাকা দিয়ে। সে শুধু কাঁধ ঝাঁকালো। তাহলে প্রমাণ করে দেখাও। সেই বাক্যটি আমার পায়ের নিচের মার্বেলের চেয়েও বেশি শীতল করে দিল আমাকে। মিথ্যাটার জন্য নয়, বরং তার কণ্ঠে সেই অদ্ভুত শান্তভাবের জন্য। সে একজন আত্মবিশ্বাসী মানুষের মতো আমাকে জীবনের গল্পটাকে নতুন করে লেখার চেষ্টা করছিল। এমন একজন মানুষ যে ভেবেছিল আমি কখনো আসল সত্যটা সামনে আনব না। সে রাতে
আমি ঘুমোতে পারিনি রাত 1:43 সে যখন আমার পাশে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল, আমি তখন তার প্রতিটা ছোটোখাটো আচরণ মনে করছিলাম, যেগুলোকে আমি একসময় ক্ষতিহীন ভেবে এড়িয়ে গিয়েছিলাম। যেভাবে সে মানুষের কাছে বলতো যে কোম্পানি বিক্রির সময় সে আমাকে পথ দেখিয়েছে, যেভাবে সে আমার টাকাকে আমাদের আপৎকালীন তহবিল বলতো যখনই কেউ আমার কাজের প্রশংসা করতো, যেভাবে সে আমার পিঠে হাত রাখতো ঠিক যেন কোনো জিনিসের নিজের মালিকানায় লেবেল লাগিয়ে দেওয়া। ভোর 4:08 মধ্যে আমি আমার অফিসের ঘরে নিজেকে লক করে নিলাম। দলিল হস্তান্তরের ফোল্ডারে আমার নাম ছিল, ব্যাংকের ওয়্যার ট্রান্সফারের কনফার্মেশনে আমার নাম ছিল, ইন্স্যুরেন্স পলিসি, প্রপার্টি ট্যাক্স অ্যাকাউন্ট, ক্লোজিট স্টেটমেন্ট এবং বাড়ির সমস্ত নথিপত্র। সব কিছুর সূত্রপাত ছিল শুধু আমি ক্লোজিট স্টেটমেন্ট ডাউনলোড করলাম, টাকা পাঠানোর রসিদগুলো সেভ করলাম, আমার ডেস্কে থাকা ফোল্ডারগুলোর ছবি তুললাম। তারপর আমি সেই সাময়িক ব্যাংক অ্যাকাউন্টটা চেক করলাম যা আমি ইথানকে বাড়ি বদলানোর খরচের জন্য ব্যবহার করতে দিয়েছিলাম। বিশ্বাস হলো এমন একটা দরজা যা আমি নিজে লক করে দিয়েছি। ভুলে গেছেন। ভোর 4:26 লেজার হিসাবের খাতা লোড হলো। সেখানে 3টি ট্রান্সফার আঙ্গুলের ছাপের মতো স্পষ্ট হয়ে ফুটে উঠল। $20,000, $43,000, $16,000। বিবরণগুলো খুবই সাধারণ। পারিবারিক সহায়তা, জরুরি অবস্থা, লিলির জন্য সাহায্য। আমি একদম স্থির হয়ে বসে প্রতিটি লাইন দুবার করে পড়লাম। তারপর তারিখগুলো দেখলাম। একটি ট্রান্সফার তো আমাদের বাড়ির কেনাবেচা চূড়ান্ত হওয়ার আগেই করা হয়েছিল। সে তার বাবা মা এবং লিলির এখানে আসার কথা আমাকে জানানোর আগেও। আমার চোখের দিকে তাকিয়ে এই বাড়িটা আমার বলারও আগে। এটা আমার সাময়িক নিরাপত্তাহীনতা ছিল না, কোনো খারাপ মেজাজও ছিল না। এটা ছিল সুপরিকল্পিত নথিপথ, নিখুঁত টাইমিং, সুযোগ এবং একটা নীল নকশা। সকাল 7:12 ইথান রান্নাঘরে এলো। তার হাতে ছিল সেই ঘড়িটি যা আমি তাকে উপহার দিয়েছিলাম। আমি ওদের এয়ারপোর্ট থেকে নিতে যাচ্ছি, সে বলল। আমি ফিরে আসার আগেই তুমি ভালো করে বুঝে নাও যে এখানে সব কিছু কীভাবে চলবে। সে আশা করছিল আমি চিৎকার বা ঝগড়া করব। আমি তার হাতের কফির কাপটার দিকে তাকালাম। এটা আমার পুরনো কোম্পানির লঞ্চ পার্টির কাপ ছিল, যেখানে সে সবাইকে বলেছিল যে আমরা যা তৈরি করছি তার জন্য আমরা গর্বিত। তারপর আমি শুধু মাথা নাড়ালাম। সাবধানে যেও, আমি বললাম। তার চোখ দুটো সরু হয়ে গেল। আমার এই শান্ত ভাব তাকে রাগের চেয়েও বেশি অস্বস্তিতে ফেলে দিল। একটা কুৎসিত সেকেন্ডের জন্য আমার ইচ্ছে করছিল তাকে সব কিছু বলে দিই, দলিল, ব্যাংক ট্রান্সফার আর আমার ডেস্কটপে রাখা টাইম স্প্যান্ডের ফোল্ডারগুলোর কথা। কিন্তু আমি নিজেকে থামালাম, তাকে চলে যেতে দিলাম। সকাল 7:19 সদর দরজা বন্ধ হলো। 7:21 মধ্যে আমার ল্যাপটপ আবার খুলে গেল। আমি ক্লোজিং আইনজীবীকে ফোন করলাম। আমি প্রাইভেট মুভিং কোঅর্ডিনেটরকে জিনিসপত্র সরানোর লোক ফোন করলাম। আমি ব্যাংকে ফোন করে সেই সাময়িক অ্যাকাউন্টটা ফ্রিজ স্থগিত করে দিলাম। তারপর আমি ওয়্যার ট্রান্সফার কনফার্মেশন এবং দলিলের প্যাকেট একসাথে একটা ইমেইল পাঠালাম, যার সাবজেক্ট লাইনে লিখলাম জরুরি অনুমোদিত তহবিল স্থানান্তর এবং সম্পত্তি অ্যাক্রস। এরপর আমি ঘরের প্রতিটি রুমে গেলাম। আমার নিজের যা কিছু ছিল সব কিছু তালিকা এবং ছবি নিলাম। আর্টওয়ার্ক, আসবাবপত্রের রসিদ, আমার নাম লেখা বাক্সগুলো, আমার অফিসের সেফ, তহবিল বাক্স, ক্লোজেটের জুয়েলারি স্টে, আমার প্রথম অফিসের সেই ভাঙা জানালা আর ফোল্ডিং চেয়ারের ফর্মে বাঁধানো ছবিটা। কারণ আমার মনে রাখা দরকার ছিল যে আমি এর চেয়েও কঠিন পরিস্থিতি পার করে এসেছি। সকাল 10:04 মধ্যেই মুভিং ট্রাকগুলো ড্রাইভিং ওয়েতে এসে দাঁড়ালো। ইথানের ভাড়া করা লোক নয়, আমার নিজের লোক। যে বাড়িটা আগের রাতেও জিনিসে ঠাসা লাগছিল, খালি হওয়ার সাথে সাথে তা যেন নিজের আসল রূপ ফিরে পেল। কার্পেটগুলো গুটিয়ে নেওয়া হলো, বাক্সগুলো সিল করা হলো, হ্যাঙ্গারগুলো খালি হয়ে গেল। প্রথমে আমার অফিস খালি হলো, তারপরে মাস্টার বেডরুম, তারপরে রান্নাঘরের সেই জিনিসগুলো যেগুলো আমি ইথানের সাথে চেনার আগেই কিনেছিলাম। আমি শুধু সেই জিনিসগুলো রেখে গেলাম যেগুলো এই বাড়ির নিজস্ব অংশ ছিল, আর যা কিছু তার নিজের ছিল। একটা সোফা যা সে পছন্দ করত, দুটো বার স্টুল যা সে নিজে বেছেছিল, গ্যারেজে তার গল্ফ ক্লাবগুলো, আর মার্বেলের তৈরি কিচেন আইল্যান্ডের ওপর রেখে গেলাম একটা ফোল্ডার। ভেতরে আসল কাগজ নয়, ফটোকপিগুলো ছিল, বাড়িটির দলিল,
ক্লোজিং স্টেটমেন্ট ওয়ার ট্রান্সফারের কনফার্মেশন, অ্যাকাউন্ট ফ্রিজ করার নোটিশ এবং 3টি অনুমোদিত ট্রান্সফারের রেকর্ড। দুপুর 12টা 38 ইথান টেক্সট করলো, আমরা আসছি। ওখানে গিয়ে যেন আমাকে লজ্জিত হতে না হয়। শেষ বাক্সটি যখন সদর দরজা পার হতে যাচ্ছিল, আমি তখন মেসেজটার দিকে তাকিয়ে রইলাম। আমি কোনো উত্তর দিলাম না। মুভিং স্ক্রু টাকের দরজা বন্ধ করে দিল। ড্রাইভওয়েটা নিস্তব্ধ হয়ে গেল। প্রতিবেশীরা মেইল বক্সের কাছে একটা ছোট আমেরিকান পতাকা দুপুরের উষ্ণ বাতাসে দুলছিল। আর আমার পুরো জীবনটা তখন একটা বন্ধ মেটাল দরজার পেছনে প্যাক করা ছিল। দুপুর 1টা 6 আমি শেষবারের মতো ফয়ারে বসার ঘরের প্রবেশমুখ দাঁড়ালাম। পুরো বাড়িটা প্রতিধ্বনিত হচ্ছিল। এই সেই শূন্যতার শব্দ যা ইথান আমার কাছ থেকে আগে কখনো শোনেনি। নিজের সীমানা বা বাউন্ডারি টেনে দেওয়ার শব্দ। তারপর দুপুর 1টা 17 তার এসইউভি গাড়িটা ড্রাইভওয়েতে এসে থামলো। ইথান সবার আগে গাড়ি থেকে নামলো। তার মুখে এমন হাসি যেন কোনো রাজা তার রাজ্যে ফিরে এসেছে। তার বাবা তার পেছনে পেছনে নামলেন। তার মা নিজের পাশটা শক্ত করে ধরে রেখেছিলেন। লিলি 2টো সুটকেস হাতে গাড়ির পাশে দাঁড়িয়েছিল। তার মুখে একজন ক্লান্ত মানুষের অভিব্যক্তি, যাকে ইতিমধ্যে অন্য এক মহিলার কষ্টের বিনিময়ে সুখের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইথান সদর দরজার দিকে চাবিটা বাড়ালো, আর সে যখন দরজাটা ধাক্কা দিয়ে খুলল, ভেতরের সেই বিশাল শূন্যতা তার গলার আওয়াজটাকে গিলে ফেলল। সে পুরো বাক্যটি শেষ করার আগেই চলবে। নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।